আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না বাংলাদেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য এনসিপির সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে। বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি। জুলাই গণহত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। বিচারে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ থাকবে না, আশ্বাস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের। বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন শোক দোয়া স্মরণ সভা। চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, তরুণ ও নতুন ভোটারদের প্রতি এই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তারেক রহমান বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে মায়ের চোখের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। তরুণরা যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় না ভোগে, সেজন্য বিএনপি বিশাল পরিকল্পনা করছে বলেও জানান তারেক রহমান। শিক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, ছাত্র দলের প্রিয় ভাই বোনেরা, মন দিয়ে শোনো কি আহ্বান আমি জানাতে চাই। তারপরে আমার এই আহ্বানের কথা ছড়িয়ে দাও তোমাদের সকল শিক্ষার্থী, সারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লড়াই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার। গোটা দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায়। তারেক রহমান দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন। সমাবেশে সাবেক ছাত্রদল নেতারা জানান, দেশের মানুষের চাওয়া একটাই, সুষ্ঠু নির্বাচন। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার শাহবাগে সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বেলা 2টার আগেই ছাত্রদল নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে শাহবাগ চত্বর ও এর আশপাশের এলাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা যখন মঞ্চে আসেন, তখন পুরো শাহবাগ এলাকা লোকে লোকারণ্য। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন সূর্য উঠেছে, স্বপ্ন দেখাচ্ছে নতুন করে দেশকে তৈরি করার। তিনি বলেন, দেশের হাল ধরতে হবে ছাত্র তরুণদের। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার রূপ পড়েনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সমাবেশে সাবেক ছাত্রদল ও বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়, এর কৃতিত্ব সবার। জুলাই বলে দিয়েছে, এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না। বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায়, কিন্তু নির্বাচনের নামে যে তালবাহানা করা হচ্ছে, বিভিন্ন দফা দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। সহায় সম্পত্তি চায় না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। 24-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে 9 দফা প্রতিশ্রুতি দেন ছাত্রদল সভাপতি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মততন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি।
সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে নিয়ে নিরন্তর কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় সমাবেশে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন বাংলাদেশের ইশতেহার শিরোনামে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশ থেকে বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি। দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন সেখানে। দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা স্লোগানে মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছেন। রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সদস্যরা আর আহতরাও। সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা দলটি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশের জন্য কি কি পরিকল্পনা নিতে চায়, কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা সহ সবগুলো খাতে পরিবর্তনের মাধ্যমে দেশকে পরিবর্তন করতে চায়, তার রূপরেখা থাকবে ইশতেহারে। এনসিপির মতে নতুন বাংলাদেশের ইশতেহার মানে দেশকে গড়ার নতুন রূপরেখা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, এনসিপির সমাবেশে উপস্থিতি কেমন দেখছেন, আর ইশতেহার ঘোষণা কোন পর্যায়ে? এখান থেকে আন্দোলন ঘোষণা করেছিল এই সংগঠনের সেই মন্ত্রী সেই কেন্দ্রীয় শহীদ মিনারই আজকের এই সমাবেশ। এবং যদিও এনসিপির জানানো হচ্ছে যে নতুন ঘিরে কিন্তু ফাঁকা নয়, দেশের বিভিন্ন কিন্তু নেতাকর্মীরা এবং শহীদ হয়ে উপস্থিতিতে পুরো এলাকা পুরো যে কিন্তু পড়ে গেছে এবং আশেপাশে অনেক নেতাকর্মীদের অবস্থান দেখেছি। তবে তারা যদি বলছে নতুন বাংলাদেশ তো যদি আবারও আরেকবার বিপ্লব ঘটাতে হয় সেটির জন্য তারা প্রস্তুত রয়েছে। তবে কোনোভাবেই বাংলাদেশকে। মুহিব, আপনাকে ধন্যবাদ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন মুহিবুল্লাহ মুহিব। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। আদালতে সাক্ষ্য দিয়েছেন খোকন চন্দ্র বর্মন। ট্রাইব্যুনালে সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে অপরাধের প্রমাণ এতটাই স্পষ্ট ও শক্তিশালী যে বিচারে বিন্দুমাত্র সন্দেহের কোনো সুযোগ থাকবে না। এর আগে আর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা সহ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। বেলা 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সূচনা বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সব অপরাধের নিউক্লিয়াস। সূচনা বক্তব্যের শুরুতেই তিনি তদন্ত প্রতিবেদন দাখিল সহ বিভিন্ন বিষয় উপস্থাপন শুরু করেন। সূচনা বক্তব্যের আগে ট্রাইব্যুনালে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ট্রাইব্যুনালে তিনি বলেন, এই মামলার আসামিদের প্রচলিত আইনে সর্বোচ্চ সাজা চান। শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আসামি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নিয়ে রাজসাক্ষী হয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রায় 1 বছরেও শোক কাটিয়ে উঠতে পারেননি সাতক্ষীরার শহীদ পরিবারের সদস্যরা। পুরোপুরি সুস্থ হননি আহতদের অনেকেই। পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। তবে শহীদ ও আহতদের যে কোনো সংকটে পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর ছড়িয়ে পড়লে বিজয় মিছিলে নামে সাতক্ষীরার আশাশুনি ও প্রতাপনগরের ছাত্র জনতা। তাদের উপরে অতর্কিত গুলি ছড়ে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন। এতে শহীদ হন 3 জন। এর আগে 18 জুলাই ঢাকায় আন্দোলনে শহীদ হন দেবহাটার আশকারপুরের আসিফ হাসান। স্বজন হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছে পরিবারগুলো। আমার স্বামী 5 তারিখে মিছিলে গেল, জাকির চেয়ারম্যান গুলি করে জায়গায় মরে যায়। কিছু অর্থ কিছু পাইছিলাম, তাই নিয়ে চলতেছি খুব কষ্টে। হসপিটালে ভর্তি করার জন্য 2 দিন হসপিটালে গেল, তারপর ওই হসপিটালে যাওয়ার সাথে সাথে ডেড বডি আমি তো মারা গেল। 5 আগস্ট শান্তিপূর্ণ মিছিলে আমার ভাই শহীদ আনাস বিল্লাহ নিহত হন। ঢাকা থেকে সাতক্ষীরার বাড়িতে ফেরে পুলিশের গুলিতে আহত ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নাহিদ হাসান। একই শিকার জেলার বিভিন্ন এলাকার আরও কয়েকজন। মর্মান্তিকভাবে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছিল এবং ওইখানে 3 জন মারা গেছিল আমাদের ভাই। এরপর আমি সেখান থেকে আমাকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওখান থেকে ডাক্তার আমাকে রিটার্ন দেয় মেডিকেলে যাওয়ার পর আমি ওখানে লাইফ সাপোর্টে ছিলাম 6 দিনের মতো। আন্দোলনের একেবারে শেষ পর্যায়ে, বিজয়ের শেষ পর্যায়ে সাতক্ষীরা এসপি বাংলোর সম্মুখে একটি মিছিল থেকে গুলি লাগে। ওখান থেকে আমার সহযোদ্ধারা আর কি আমাকে উদ্ধার করে সর্বপ্রথম সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেলে নিয়ে এসে ভর্তি হই। আমাদের যে অন্যায়ভাবে গুলি করা হলো, আমরা নির্দোষ ছিলাম। ওখানে আমরা কাউকে কোনো আক্রমণও করিনি। তো সেই অবস্থায় কোনো প্রকার এখনো সরকার থেকে কিংবা কোনোভাবেই তাদের কোনো বিচারের আওতায় নিয়ে আসা হয়নি, সেভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবারের অভ্যুত্থানে স্মরণীয় হয়ে আছে নারীদের ভূমিকা ও রাজনৈতিক এবং ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাহসের। ছাত্রলীগের বিভিন্ন হুমকি আমরা বারবার সম্মুখীন হয়েছি, পুলিশের বাধার সম্মুখীন হয়েছি আমরা বারবার। 18 তারিখ আমাদের মেয়েদের উপরেও পুলিশ অকথ্যভাবে একটা চালায়, লাঠিচার্জ করে পুলিশ। সেগুলো আমরা রিকভারি করেও পরবর্তীতে মেয়েদের উপস্থিতি যথেষ্ট ছিল আন্দোলনে। সাতক্ষীরাতে সর্বোপরি সকল রাজনৈতিক যারা ছিলেন, ছাত্রদল, ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদ দারুণভাবে ভূমিকা রাখে এবং সাধারণ শিক্ষার্থীর এই ব্যানারে আন্দোলনটা একটা অভূতপূর্ব একটা আন্দোলন হয়েছিল। এদেশের স্বাধীনতা, গণতন্ত্র, আইনের শাসন থেকে শুরু করে সকল অবকাঠামোর উন্নয়ন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আগামী বাংলাদেশ আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আহত ও শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রাথমিক পর্যায়ে 25 জনের একটি নাম আমরা প্রস্তাব করি ABCD এই 4 ক্যাটাগরিতে, এবং পরবর্তীতে ক্যাটাগরি কমে ABCতে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে আরও বিভিন্ন তথ্য উপত্যের মাধ্যমে MIS থেকে আরও মোট 6 জনকে, আমরা মোট 41 জনকে সাতক্ষীরা সদর উপজেলা থেকে আমরা রিকমেন্ড করেছি। জেলা প্রশাসনের মাধ্যমে এসে থাকে, সেই সকল সুযোগ সুবিধা আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিই এবং যে কোনো সুযোগ সুবিধা যেগুলো আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সম্ভব আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দিয়ে থাকি। সরকারি আরও সহায়তা চান আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ ও যোগ্যদের বাছাই করতে নৌবাহিনী ও বিমান বাহিনীর নেতৃত্বে নির্বাচনী পর্ষদকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আশা করেন দেশের সংবিধান সমুন্নত রেখে যে কোনো রাষ্ট্রীয় সংকটে এবং দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে দাঁড়ানোর ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে। সকালে নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে 1 মিনিট নীরবতা পালন করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংগঠিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে। প্রধান উপদেষ্টা 71-এ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য, সকল শ্রেণী পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। গণঅভ্যুত্থান পরবর্তী দেশের নিরাপত্তা সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করায় নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের অভিনন্দন জানান তিনি।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। এটা রিফিল করতে সবার সহযোগিতার প্রয়োজন। ল অ্যান্ড অর্ডার এবং পুলিশের স্ট্রাকচার নেই বলে তারা কাজ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা শ্রমিকদের উদ্দেশ্যে আরও বলেন, ল ইমপ্লিমেন্টেশন না হয় দুর্ঘটনা বেশি হয়। হাইওয়ে পুলিশের কাজ চেক করে দেখা যে চালক কত সময় ধরে চালিয়েছে, কারণ চালকের গাড়ি চালাতে মনোযোগের প্রয়োজন। একজন চালক 8 ঘন্টা পর পরিবর্তন হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা পরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের 22 শ্রমিকের মাঝে 12,30,000 টাকার চেক হস্তান্তর করেন। বিমান বিধ্বস্তে শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলেছে আজ। বুধবার থেকে পুরোপুরি ক্লাস শুরু হবে। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুনের হলকায় ছিন্ন ভিন্ন হয়েছিল ভবন, স্বপ্ন আর জীবনের গতিপথ। সেই ভয়াল ঘটনার 12 দিন পর রবিবার সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে হচ্ছে না কোনো পাঠদান কার্যক্রম। সকাল 10টা থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ভেতরে ঢোকে, তবে নেই কোনো কোলাহল কিংবা হইহুল্লোড়। মিলাদ মাহফিল, শোক ও স্মরণ সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এজন্যই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য বর্তমানে কাউন্সেলিং কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পে শারীরিক ও মানসিক পরামর্শ দেওয়া হচ্ছে। বিমান বিধ্বস্ত হওয়া সেই ভবনটির সামনে দাঁড়িয়ে ভয় আতঙ্কের কথা জানান অভিভাবকরা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। গাজীপুরের পুবাইলে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে 4 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটির মা বাবা হাসপাতালে চিকিৎসাধীন। ভোরে মীরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ 3 জনকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক 4 মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ভাড়াটিয়া এই দম্পতি গতকালই এই বাসায় উঠেছেন। ভোর 4:30টার দিকে রান্নাঘরে যান শিশুটির মা। চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ ঘটে। চিকিৎসকরা জানান, শিশুটির বাবা মোহাম্মদ রিপনের শরীরের 80% এবং মা হাফিজা আক্তারের শরীরের 70% পুড়ে গেছে। দুজনের অবস্থায় আশঙ্কাজনক। এদিকে গাজীপুরের শ্রীপুরে ঘরের ভেতর তালাবদ্ধ করে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রাত 2:30টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এই ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ মারুফা আক্তার স্থানীয় ওষুধের দোকানের মালিক মিজানুর রহমানের স্ত্রী। এই ঘটনার পর থেকে স্বামী পলাতক। স্থানীয়রা জানায়, স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। আয়কর রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করল সরকার। আজ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা এই সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে এনবিআর। তবে প্রবাসী বাংলাদেশি, 65 বছর বা ততোর্ধ্ব বয়সের প্রবীণ ব্যক্তি, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এই নিয়মের বাইরে থাকবেন। তবে চাইলে এই 4 শ্রেণীর করদাতাও অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কারিগরি সমস্যা হলে করদাতাকে 31 অক্টোবর 2025-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারকে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ মিলবে। এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কর সেবার গুণগত মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য। ভারী বর্ষণে আর পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, গত রাত থেকে ভারী বর্ষণের কারণে বাঘাইছড়ি ও দীঘিনালা সড়কের 9, 10 ও 14 মাইল এলাকায় পাহাড় ধসে পড়ে সড়কে। এতে বন্ধ হয়ে যায় ছোট বড় সহ সব ধরনের যান চলাচল। খাগড়াছড়ি সড়ক ও জনপদী বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে। এদিকে সকালে 53 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানায় দীঘিনালার 2য় শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। লিবিয়ায় 4 মাস ধরে নিখোঁজ 17 যুবককে ফেরত পেতে
মাদারীপুরে স্বজনরা সংবাদ সম্মেলন করেছে। এ ঘটনায় দিশেহারা পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে মাদারীপুরের দুধখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিখোঁজদের স্বজনরা এই সংবাদ সম্মেলন করে। এতে শিবচর উপজেলার বাঁশকান্দি গ্রামের দালাল রাজীব আকনের বিচার দাবি করে ভুক্তভোগী পরিবারগুলো জানায়, স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার আশায় লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয় 17 যুবক। 4 মাস ধরে কোনো খোঁজ না পেয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রাজীবের মাধ্যমে নিখোঁজের সংখ্যা অন্তত 17 জন। প্রত্যেকেই 3 থেকে 11 লাখ টাকা পর্যন্ত খরচ করে লিবিয়া যান। সেখান থেকে গ্রিসে পাঠানোর কথা থাকলেও মার্চ মাস থেকে তারা নিখোঁজ। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাদারীপুরের পুলিশ সুপার নাইমুল হাসান। নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় 90 লাখ টাকা দামের যন্ত্রাংশ লুট হয়েছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান জানায়, শনিবার রাতে 20 থেকে 30 জনের ডাকাত দল পিছনের ফটক দিয়ে মিলের ভিতরে প্রবেশ করে। এ সময় নিরাপত্তা নৈশ প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে বয়লার হাউসের মধ্যে আটকে রাখে। পরে কারখানার তালা ভেঙে মিল হাউসের গান, মেটাল জার্নাল, বেয়ারিং সহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে ডাকাতরা। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান, সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী দোসরদের নিয়ে লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের জেলা কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এতে লিখিত বক্তব্য পড়ে শোনান পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডার সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান। জুলাই গণ অভ্যুত্থানে 2024 সালের 3 আগস্ট স্মরণে টাঙ্গাইলে ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যক্রম গঠনতন্ত্র অনুযায়ী চালানোর দাবিতে এবং সাধারণ আইনজীবীদের সঞ্চয় তহবিলের টাকা জমা না নেওয়া ও আর্থিক অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির 3য় তলার লাইব্রেরি রুমে সংবাদ সম্মেলনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরেন আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি সংসদীয় আসন করার প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় পরিষদ। শহরের দশানী ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। খুলনা বাগেরহাট মহাসড়ক দিয়ে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বরগুনা জেলার কৃষি সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা কার্যালয়ে। কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় বক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার, সেচ সুবিধা বৃদ্ধি ও কৃষকদের প্রশিক্ষণ নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশিদ খান। 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্র বাতিলের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচিতে অংশ নেয় শত শত শিশু, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। ঢাকার কেরানীগঞ্জে নয়াবাজার ডিগ্রি কলেজে ক্যারিয়ার উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক কর্মশালা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল মালিক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। প্রধান বক্তা ছিলেন আটিবাজার সোনালী ব্যাংক পিএলসি শাখার প্রিন্সিপাল অফিসার MF মারুফ। ঝালকাঠির কেফায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা গুলশান আরার বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং অভিভাবকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ওই বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি হয়।
জয়পুরহাটে শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025। জেলা প্রশাসনের সহযোগিতায় ও বন বিভাগের আয়োজনে স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান মাঠে এতে সভাপতিত্ব করেন বগুড়া সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মতলুবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন সহ অন্যরা। আলোচনা সভার মধ্য দিয়ে সম্প্রীতি সম্মেলন হয়েছে গোপালগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলার মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না বাংলাদেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য এনসিপির সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে। বাংলাদেশকে নতুনভাবে নির্মাণের বার্তা দিতে চায় দলটি। জুলাই গণহত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। বিচারে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ থাকবে না, আশ্বাস ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের। বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন শোক দোয়া স্মরণ সভা। চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।